গল্পকথন বেয়াদর চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস শঙ্খচূড় দ্বিতীয় খণ্ড। আজ শুনবেন দ্বাদশ পর্ব। কৃষ্ণেন্দু মিত্র ভগ্ন হৃদয়ে যাত্রা শুরু করলেন পরদিন ভোরে। তিনি বুঝতে পারছিলেন অন্নপূর্ণা দেবী ঈশানের ঘটনা রায়পুরে পৌঁছে দিয়েছে, ফলে এখানে আর সময় নষ্ট করার কোনো মানে হয় না। তাকে দ্রুত রায়পুরের উদ্দেশ্যে ছুটতে হবে। নিশ্চয়ই এতক্ষণে তার সন্তানদের হত্যা করেছেন বিনয়াদিত্য। কথাটি মাথায় আসতেই যেন উন্মাদ হয়ে গেলেন কৃষ্ণেন্দু মিত্র। তিনি ছুটতে লাগলেন পাগলের মতো। অক্ষয়াদিত্যের সৈন্যবাহিনী পৌঁছে যাওয়ার অন্তত কাছাকাছি সময় হলেও তাকে পৌঁছাতে হবে। দীর্ঘ কষ্টকর যাত্রা। এই যাত্রাপথে নানা কিছুই ঘটতে পারে। গতকালের ওই হামলার ঘটনা তার কপালে দুশ্চিন্তার রেখা এঁকে দিয়েছে। সঞ্জয় শেঠ থেকে শুরু করে অন্য সৈনিকদেরও জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু তারা কেউই যুৎসই কোনো উত্তর তাকে দিতে পারেনি। তবে মুখ ঢাকা এক যোদ্ধা যে দানবীয় অসুরিক শক্তিতে প্রলয় ডেকে এনেছিল তা শুনে তিনিও হতভম্ব হয়ে গেছেন। কে সেই তরুণ? এমন নানান প্রশ্ন, জিজ্ঞাসা ও দুশ্চিন্তা নিয়েই তারা যাত্রা শুরু করল। কুশলতার শরীর প্রচণ্ড খারাপ। তাকে যে জুরি গাড়ির বহরে তোলা হয়েছে তাতে আরও বেশ কিছু নারীও রয়েছে। যুদ্ধক্ষেত্রে আহত সৈন্যদের শুশ্রূষা থেকে শুরু করে নানা কাজে কিছু দাসীর প্রয়োজন হয়। তাদের বহরেই যুক্ত হয়েছে সে। কিন্তু দীর্ঘ এই যাত্রার ধকল সঙ্গে ভয়াবহ মানসিক দশা তাকে ভেঙে চুরে দিয়েছে। সে পড়ে আছে মৃত মানুষের মতো। সংজ্ঞাহীন অবস্থা থেকে জেগে অবাক হয়েছিল, এ আবার কোন অধ্যায় শুরু হলো তার জীবনের? এই বিশাল বাহিনীর সঙ্গে কি করে যুক্ত হলো? কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। যেমন ছিল তেমনি পড়ে রইল নিঃসার, নির্জীব। যেন এই জীবনের প্রতি আর কোনো প্রত্যাশা বা অনুভব তার নেই। এ এক অদৃষ্ট নির্ধারিত জীবন। এই জীবনে সে আর কিছুই চাইবে না। দুর্ভাগ্যের ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই সমুদ্রে সে তীরহারা, তরিহারা এক অসহায় ডুবন্ত মানুষ। এখান থেকে আর পরিত্রাণ নেই তার। এই বিক্ষুব্ধ জীবন স্রোত হয়তো তাকে ভাসিয়ে নিয়ে যাবে আরো ভয়ানক কোনো পরিণতির দিকে, কিংবা ডুবিয়ে ফেলবে অতল বিভীষিকাময় কোনো নরকে। যাই হোক, সে আর কিছু নিয়ে ভাববে না, কোনো প্রত্যাশাও রাখবে না। ভাগ্য যেখানে নিয়ে যাবে সেখানেই লেখা হোক তার অন্তিম গন্তব্য। 10 দিনেরও বেশি একটানা পথ চলার পর রায়পুরের সীমানায় প্রবেশ করল কৃষ্ণেন্দু মিত্রের বাহিনী। তারা জলন্দপুর থেকে রওনা করার প্রায় 2 দিন বাদে যাত্রা শুরু করল অরুণাদিত্য। এই সময়ে নিজেদের যতটা সম্ভব গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে তারা। পথে গজেন্দ্রগড় থেকে আরো প্রায় 2000 মানুষ তাদের সঙ্গী হয়েছে। তারা সকলেই যে প্রশিক্ষিত যোদ্ধা তা নয়, তারপরও যুদ্ধক্ষেত্রে অস্ত্র চালনার প্রাথমিক দক্ষতা তাদের রয়েছে। জমিদার ইন্দ্রনারায়ণের কাছ থেকে প্রাপ্ত যুদ্ধ সরঞ্জামাদি তাদের নিঃসন্দেহে শক্তিশালী করে তুলবে। এই যুদ্ধ সরঞ্জামাদি ছাড়া বনপতির পক্ষে কখনোই বৃহৎ কোনো শত্রু বাহিনীর মুখোমুখি হওয়া সম্ভব ছিল না। এ কারণেই এতদিন কখনোই তিনি সরাসরি যুদ্ধের সাহস করেননি। ফলে এখন ইন্দ্রনারায়ণের সহযোগিতা পেয়ে অস্ত্রশস্ত্রে সুসজ্জিত 1000 সৈন্যের এক বাহিনী নিয়ে অরুণাদিত্য গজেন্দ্রগড় দুর্গে এসে থামল। এই দুর্গ তখন পরিত্যক্ত প্রায়। আজ রাতটা এখানেই অবস্থান করার সিদ্ধান্ত হয়েছে। যুদ্ধে তাদের কৌশল কি হবে, কে কোন দায়িত্ব পালন করবে তা নিয়েও সামগ্রিক পরিকল্পনার প্রয়োজন আছে। তবে এখনই চন্দ্রবতী নদী পেরিয়ে ওপারে যেতে চায় না অরুণ। আগে যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে যথাযথ তথ্য পেতে চায়। সেই তথ্য প্রাপ্তির জন্য চৌকস ও ক্ষিপ্র ঘোড়াসাওয়ার সৈনিক প্রয়োজন, যারা প্রয়োজনে হাওয়ার বেগে ছুটতে পারবে, মিশে যেতে পারবে শত্রু সেনাদের সঙ্গেও।
আহত শৈলগিরি ততক্ষণে সুস্থ হয়ে উঠেছে। সে হঠাৎ জানালো গজেন্দ্রগড় দুর্গে নয়, তাদের অবস্থান করা উচিত নদী পেরিয়ে, যাতে খবর পাওয়া মাত্রই যত দ্রুত সম্ভব যাত্রা শুরু করা যায় নির্ধারিত গন্তব্যে। শেষ পর্যন্ত অরুণও একমত হলো তার সঙ্গে। রত্নেশ্বর ঠাকুর বললেন, সেক্ষেত্রে শিশু ও নারী যারা এই দলে রয়েছেন তাদের অবস্থান হবে এই দুর্গেই। কেবল যোদ্ধারা আগামীকাল প্রত্যুষে নদী পেরিয়ে যতটা সম্ভব রায়পুরের দিকে অগ্রসর হয়ে প্রাথমিক একটি অবস্থান গ্রহণ করবে। প্রতাপনারায়ণ বললেন, কিন্তু যে ছোট দলটি অগ্রগামী হয়ে রায়পুরের দিকে এগিয়ে যাবে তাতে কে কে থাকবে? শৈলগিরি হাত তুলল। সেই দলে থাকতে চাই সে, কিন্তু তার শারীরিক অবস্থা এবং ঝুঁকির কথা বিবেচনা করে অরুণ তাকে নিবৃত্ত করার চেষ্টা করলেন রত্নেশ্বর ঠাকুর ও প্রতাপ নারায়ণও। কিন্তু কারো কোনো কথা শুনতেই রাজি নয় সে, বরং জানালো এই কাজে তার চেয়ে দক্ষ আর কেউ নেই। সঙ্গে তীর্থঙ্কর ও অশোক ছাড়া আরো কয়েকজন থাকতে পারে। ছোট দলটি একসঙ্গে নয়, বরং দুজনের এক একটি ক্ষুদ্র দলে বিভক্তি হয়ে ছড়িয়ে ছিটিয়ে এগিয়ে যাবে রায়পুরের দিকে। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করবে। যারা শত্রু সৈন্যদের দলে মিশে যেতে পারবে তারা সেটাই করবে, তারপর তথ্য সংগ্রহের চেষ্টা করবে। আর যারা সেই সুযোগ পাবে না বা সেটি বিপজ্জনক মনে করবে তারা যতটা সম্ভব দূর থেকেই যুদ্ধের গতিবিধি নজর রাখার চেষ্টা করবে এবং গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া মাত্রই যত দ্রুত সম্ভব কাছাকাছি থাকা অন্য সৈন্যদের কাছে পৌঁছে দেবে। পরদিন প্রত্যুষে শুরু হলো চন্দ্রাবতী নদী পেরিয়ে রায়পুরের সীমানায় প্রবেশের প্রস্তুতি। পুরো দল পার হতে হতে প্রায় দুপুর হয়ে গেল। তারপরও বিরাম নিল না তারা। এগিয়ে যেতে লাগলো রায়পুরের রাজধানীর উদ্দেশ্যে। যতটা সম্ভব কাছাকাছি গিয়ে থামতে চায়। অরুণ বলল, মূল যুদ্ধক্ষেত্রের অবস্থান বিবেচনা করে আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করব। যদি যুদ্ধক্ষেত্রের গা ঘেঁষে বা কাছাকাছি কোনো পাহাড়ি এলাকা থাকে তবে ছোট দলে বিভক্ত হয়ে সেখান থেকে অবস্থান নেব দক্ষ তীরন্দাজ বাহিনী। আমরা প্রথমে অপেক্ষা করব রায়পুর আর চন্দ্রগড়ের বাহিনীর যুদ্ধ শেষ হওয়া অবধি। কেন? প্রশ্ন করল অশোক। আমরা একই সঙ্গে আক্রমণ করব না। আমরা একই সঙ্গে আক্রমণ করব না? একই সঙ্গে কাকে আক্রমণ করব? ঠিক যুদ্ধ শুরু হওয়ার সময় আমরা বিক্ষিপ্তভাবে কোনো একটি দলের সঙ্গে মিশে গিয়ে তাদেরই হত্যা করতে পারি। অতএব সৈন্যবাহিনীতে যুদ্ধের সময় আমাদের আলাদা করতে পারাটা বেশ কঠিন হবে। এতে সেই বাহিনীর পরাজয়ও ত্বরান্বিত হবে। এটা একটা দারুণ কৌশল হতে পারে। না, পারে না। কেন? কারণ যুদ্ধ শেষ হলে অন্য যে পক্ষটি জয়লাভ করবে তারা তখন আগের মতোই শক্তিশালী থাকবে। আমাদের কারণে তাদের জয় হবে সহজ, লুক্ষয় হবে কম। ফলে জয়লাভ করার পর তাদের সঙ্গে সম্মুখস্বরে আমরা টিকে থাকতে পারবো না। তাছাড়া এই পদ্ধতিতে আমাদের সৈনিকেরাও অনেক আহত হবে, মৃত্যুবরণ করবে। এই যুদ্ধ শেষে ক্লান্ত থাকবে। তখন বিজয়ী দলের সঙ্গে লড়াই কোনোভাবেই দাঁড়াতে পারবো না আমরা। অরুণের কথা শুনে অশোক থেমে গেল। তীর্থঙ্কর বলল, তাহলে আমাদের পরিকল্পনাটা আসলে কি? আমাদের পরিকল্পনা যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা। কেন? কারণ যতক্ষণে যুদ্ধ শেষ হবে ততক্ষণে যে দলই জয়লাভ করুক না কেন তারাও প্রচুর সৈন্য হারাবে। এত বড় একটা যুদ্ধে জয়লাভ করা মোটেই সহজ কোনো ব্যাপার নয়। উভয় পক্ষেই প্রচুর প্রাণহানি ঘটবে, আহত হবে। এরপর বিজয়ী দল যখন পুরোপুরি নিশ্চিত হয়ে যাবে যে এই যুদ্ধে তাদের আর পরাজয়ের কোনো শঙ্কা নেই, শত্রুবাহিনী সম্পূর্ণরূপে পরাজিত হয়েছে, তখন তারা বিজয় উল্লাসে মেতে উঠবে, জয় উদযাপন করতে চাইবে। এ সময় সম্পূর্ণরূপে অসতর্ক ও অপ্রস্তুত থাকবে তারা। আর আমরা ঠিক তখনই তাদের আক্রমণ করব। আমাদের বাহিনী তখনও সতেজ ও প্রাণশক্তিতে পরিপূর্ণ থাকবে। আমরা থাকব প্রস্তুত ও পরিকল্পিত। ফলে আমাদের ওই ঝটিকা আক্রমণে তারা বেশিক্ষণ টিকতে পারবে না, তা তাদের যত বড় বাহিনীই হোক না কেন।
অরুণের কথা ভেবে দেখল উপস্থিত সবাই এবং একমত হলো তার সঙ্গে। পরদিন দুপুর নাগাদ শৈলগিরির নেতৃত্বে আলাদা হয়ে গেল অগ্রগামী ছোট ঘোড়া ছাওয়ার দলটি। যাওয়ার আগে শৈলগিরির তাঁবুতে গিয়ে তার সামনে দাঁড়ালো অরুণাদিত্য। তারপর বলল, সেদিনের মতো কোনো ভুল করা যাবে না, নিজে একাই সব পারবে, এই ভেবে বেশি দুঃসাহস দেখাতে যাবে না, মনে থাকবে? শৈলগিরি ঘাড় কাত করল। অরুণ বলল, আর সবার আগে নিজের নিরাপত্তার কথা ভাববে, তোমার শরীর কিন্তু এখনো পুরোপুরি সুস্থ নয়, মনে থাকবে? শৈলগিরি আবারও ঘাড় কাত করল। অরুণ বলল, তুমি কি জানো তুমি অসাধারণ একজন মানুষ? শৈলগিরি এবার ডানে বায়ে মাথা নাড়ল, সে জানে না। অরুণ বলল, সত্যিই জানো না? এবার হাসল শৈলগিরি, তারপর ইশারায় বলল, আগে জানতো না, এখন জানে। অরুণ বলল, এখন কেন জানো? শৈলগিরি আবারও ইশারায় জানালো, কারণ অরুণ বলছে বলে। অরুণ যা বলে তার সব সে অন্ধের মতো বিশ্বাস করে। অরুণ হাসল, শৈলগিরিও। একদম শেষ মুহূর্তে অরুণ হঠাৎ শৈলগিরির দিকে এগিয়ে গেল, তারপর দুহাতে জড়িয়ে ধরল তাকে। তারপর কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলল, তাড়াতাড়ি ফিরে আসবে, খুব তাড়াতাড়ি, আমি তোমার অপেক্ষায় থাকব। বলেই যেন নিজেকে আবার সংশোধন করে নিল সে। বলল, আমরা সবাই তোমার অপেক্ষায় থাকব। শৈলগিরি অরুণের সংশোধিত অংশটাতে ভীষণ আপত্তি জানালো, ইশারায় বলল, সে চায় অরুণই তার অপেক্ষায় থাকুক, যদি সে অপেক্ষায় থাকে তাহলে সে অবশ্যই ফিরে আসবে। অরুণ হাসল, বলল, আচ্ছা। শৈলগিরি দুকদম এগিয়ে এলো অরুণের কাছে, তারপর আচমকা চুমু খেলো তার ঠোঁটে। সেদিনের ওই চুমুটুকু যেন তার আহত ঠোঁট ঠিকভাবে আস্বাদন করতে পারেনি, অতৃপ্তি রয়ে গিয়েছিল। আজ এই মুহূর্তে সেই অতৃপ্তি যেন মিটিয়ে নিতে লাগলো সে। দীর্ঘ গভীর ও প্রগাঢ় চুম্বনে অরুণাদিত্যের সবটুকু যেন শুষে নিতে চাইল শৈলগিরি। এবার সাড়া দিল অরুণও। তাদের পরস্পরের সেই চুম্বন যেন গভীর আশ্লেষে লিখে দিতে থাকলো নতুন এক ভালোবাসার গল্প। কিন্তু তারা কেউ তখনও জানে না এই ভালোবাসার নাম কি, গন্তব্য কি। তারা কেবল জানে এই ভয়ঙ্কর যুদ্ধ ও যন্ত্রণার জীবনেও দুজন দুজনকে আঁকড়ে ধরতে পারে, পরম নির্ভরতায় ছুঁয়ে দিতে পারে, স্পর্শ করতে পারে প্রবল বিশ্বাসে। সেই বিশ্বাসটুকু অবচেতনই যেন এই যুদ্ধ ও জিজ্ঞাসার ময়দানে ফুটিয়ে তুলতে লাগলো ভালোবাসার ফুল। সেই ফুলের সৌরভ কি বয়ে আনবে কে জানে। রায়পুর রাজবাড়িতে খবর পৌঁছে গেছে, রাজধানীর দুই দিক থেকে বিশাল দুই সৈন্যবাহিনী নিয়ে এগিয়ে আসছে অক্ষয়াদিত্য ও কৃষ্ণেন্দু মিত্র। এই দুই বাহিনীর সঙ্গে লড়াই করার মতো প্রস্তুতি রায়পুরের নেই। এত দ্রুত এভাবে তারা এখানে পৌঁছে যাবে সে কথাও ভাবেনি কেউ, কিংবা ভাবলেও এত বড় বাহিনীর মুখোমুখি হতে প্রস্তুতির জন্য যে সময় দরকার ছিল তা তাদের ছিল না। ফলে প্রবল আতঙ্কে ছুটাছুটি করতে লাগলো রায়পুরের সাধারণ প্রজারা। যে যেভাবে পারল পালিয়ে যেতে লাগলো রাজধানী ছেড়ে, যেন তারা নিশ্চিত যে এই যুদ্ধে রায়পুরের জয়লাভের বিন্দুমাত্র সম্ভাবনাও নেই। একথা জানে বিশ্বম্বর রায়, তার সেনাপতি ও সৈনিকেরাও। ফলে সকলের মধ্যেই একটা ভয়ানক আতঙ্ক ছড়িয়ে পড়তে লাগলো। বিশ্বম্বর রায় অবশ্য তার এই শঙ্কার কথা সর্বসম্মুখে প্রকাশ করলেন না। তিনি বরং তার সৈনিকদের দুর্গের দুপাশে যতটা সম্ভব শক্ত অবস্থান নিতে নির্দেশ দিলেন। দুর্গাপ্রাচীরে প্রচুর তীরন্দাজ বাহিনী মোতায়েন করলেন। সমস্যা হচ্ছে, এত কিছু করার পরও এই যুদ্ধে যে তার পরাজয় নিশ্চিত তা যেন তিনি দিব্যদৃষ্টিতে দেখতে পাচ্ছেন। বিনয়াদিত্য প্রচণ্ড ভেঙে পড়েছেন রাজপরিবারের অন্দরমহলে থাকা সদস্য সভাসদরাও, এমনকি ভৃত্য দাসীরা অবধি। তবে এত কিছুর মধ্যেও স্থির দাঁড়িয়ে আছে একজন মাত্র মানুষ, তার মুখে চিন্তার লেশমাত্র নেই। সে নির্বিকার চোখে তাকিয়ে আছে বাইরের ধুধুপান্তরে। আর কিছুক্ষণের মধ্যেই দৃষ্টিগোচর হবে অক্ষয়াদিত্য ও কৃষ্ণেন্দু মিত্রের ভয়াল বাহিনী। তারপর তারা ঝাঁপিয়ে পড়বে হায়েনার মতো। হত্যার মহাযজ্ঞ
বইয়ে দেবে সবখানে। অথচ এমন কঠিন এক পরিস্থিতিতেও সৃজিতা কি করে এমন ভাবলেশহীন হয়ে যাচ্ছে তা যেন কেউ বুঝতেই পারছে না। বিশ্বম্বর রায় ও বিনয়াদিত্য বারবার তাকে দুর্গের ভূগর্ভস্থ গোপন কুঠুরিতে আশ্রয় নিতে অনুরোধ করলেন, কিন্তু সৃজিতা তা শুনল না। সে দুর্গ প্রাচীরের চূড়ায় সরু পট্টাতে ঘুরে বেড়াতে লাগলো আর তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করতে লাগলো চারপাশটা, যেন অপেক্ষার প্রহর আর ফুরাচ্ছেই না। কখন আসবেন কৃষ্ণেন্দু মিত্র, কখন আসবেন অক্ষয়াদিত্য? তার এমন রহস্যজনক আচরণে কোনো ব্যাখ্যা কারো কাছে নেই। যেখানে সকলেই ভয়ে আতঙ্কে জড়সড় হয়ে আছে, সেখানে সৃজিতা কি করে এমন নিশ্চিন্ত মনে ঘুরে বেড়াচ্ছে? কি চলছে তার মনে? দুপুরের ঠিক আগে আগে প্রায় একই সময়ে দুটি বাহিনী দৃষ্টিগোচর হলো। তারা অবস্থান নিল দুর্গপ্রাচীর থেকে সামান্য দূরে, যাতে তীরের বিপদসীমা থেকে নিরাপদে থাকা যায়। কৃষ্ণেন্দু মিত্রের মূল দলের সঙ্গে যে নারী বা দাসীদের দলটা ছিল, তাদের রেখে আসা হলো যুদ্ধক্ষেত্র থেকে বেশ খানিকটা দূরে নিরাপদ এক জায়গায়। তাদের সঙ্গে সেখানেই রয়ে গেল অসুস্থতায় মুমূর্ষপ্রায় পুষ্পলতাও। বিশ্বম্বর রায়ের সেনাবাহিনী আগুয়ান নয়, বরং দুর্গপ্রাচীরের গা ঘেঁষে রণাত্মক অবস্থান নিয়েছে তারা, যাতে শত্রুপক্ষ এগিয়ে এলে প্রাচীরের চূড়ায় থাকা তীরন্দাজদের সমর্থনও পেতে পারে। তাতে শত্রুদের পক্ষে দুর্গ জয় করা সহজ হবে না। তবে কৃষ্ণেন্দু মিত্র ও অক্ষয়াদিত্যের বাহিনীতে যে পরিমাণ সৈন্য ও অস্ত্রশস্ত্রের বহর রয়েছে, তা ঠিক কতদিন তাদের এভাবে আটকে রাখা যাবে কে জানে। তাছাড়া তারা যদি আক্রমণ নাও করে, স্রেফ দুর্গ অবরোধ করে রাখে, তাহলেও বেশি দিন টিকতে পারবে না বিশ্বম্বর রায়। আপাতদৃষ্টিতে তাদের পরাজয় নিশ্চিত, যদি না অলৌকিক কোনো ঘটনা ঘটে। কিন্তু কে ঘটাবে সেই অলৌকিক ঘটনা? বিস্ময়কর ব্যাপার হলো, সেই অলৌকিক ঘটনাটি ঘটালো সৃজিতা। সে হঠাৎ দুর্গ থেকে বেরিয়ে এলো, তার সঙ্গে পতাকা। পতাকার রং সাদা। সাধারণত সন্ধি বা আলোচনা প্রস্তাব দিতে যুদ্ধক্ষেত্রে সাদা পতাকা ওড়ানো হয়। প্রশ্ন হচ্ছে, কিসের সন্ধি প্রস্তাব দেবে সে? কাকে দেবে? বা সে দিলেও নিশ্চিত জয় জেনেও শত্রুপক্ষ কেন তার সেই প্রস্তাব মেনে নেবে? দুর্গের মূল তোরণ খোলা হলো। ততক্ষণে সৃজিতার পরিকল্পনা জেনেছে বিনয়াদিত্য ও বিশ্বম্বর রায়ও। জেনে ভীষণ বিস্মিত হয়েছে দুজন। এই সাধারণ বিষয়টি কেন এতদিনেও তাদের ভাবনায় আসেনি, বা সৃজিতাও কেন আগেভাগে বলেনি তাদের। দুর্গের উত্তর দিকে অবস্থান নিয়েছেন কৃষ্ণেন্দু মিত্র, দক্ষিণ দিকে অবস্থান নিয়েছেন অক্ষয়াদিত্য। তারা এখন আক্রমণের পরিকল্পনা নির্ধারণ করছেন, অপেক্ষা করছেন পরস্পরের নির্দেশনার। নির্দেশনা পাওয়া মাত্রই আক্রমণ শুরু হবে। ঠিক সেই মুহূর্তেই কৃষ্ণেন্দু মিত্র আবিষ্কার করলেন দুর্গের মূল তোরণ খুলে দেওয়া হয়েছে। এটি একটি অভাবিত অবিশ্বাস্য ঘটনা, একই সঙ্গে চূড়ান্ত অবিমিশ্রকারিতাও বটে। এরকম একটি পরিস্থিতিতে কেউ যে দুর্গের দুর্ভেদ্য সিংহ দরজা খুলে দিতে পারে, তা তার চিন্তার ত্রিসীমানায়ও ছিল না। কিন্তু কেন এমন করলো তারা? সৃজিতাকে তখনই চোখে পড়ল তার। একটা সাদা ঘোড়ার পিঠে বসে আছে সে, তার সঙ্গে আরো চারজন সৈনিক, তাদের হাতে সাদা পতাকা। সেই পতাকা হাতে তারা ধীরগতিতে এগিয়ে আসতে লাগলো। বিষয়টি কৃষ্ণেন্দু মিত্রকে যার পরনায় বিস্মিত করে তুলল। তিনি একবার সঞ্জয় শেঠের দিকে তাকালেন, আরেকবার সৃজিতার দিকে। তারপর বললেন, কি মনে হচ্ছে? কি চাই তারা? আগে বুঝতে তো পারছি না। কি করা উচিত? যেহেতু কথা বলতে চায়, আমার মনে হয় তার কথাটা অন্তত শোনা উচিত। হুম বলে গম্ভীর ও সতর্ক ভঙ্গিতে সামনে বাড়লেন কৃষ্ণেন্দু মিত্র। তার পিছু নিলেন সঞ্জয় শেঠও। বেশ কিছুটা পথ পেরিয়ে সৃজিতার মুখোমুখি হলেন দুজন। সৃজিতা কোনো বাহুল্য করল না। সে সরাসরি বলল, রাজা কৃষ্ণেন্দু মিত্র, আপনার জন্য একটা প্রস্তাব আছে। আমাদের হাতে সময় বেশি নেই, সুতরাং আপনাকে দ্রুত সিদ্ধান্ত জানাতে হবে। কি প্রস্তাব? এই যুদ্ধে আপনি দলত্যাগ করবেন। আমি? যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারলেন না কৃষ্ণেন্দু মিত্র। হ্যাঁ। একথার মানে কি?
মানে আপনি অক্ষয়াদিত্যের পক্ষ ছেড়ে আমাদের সঙ্গে যোগ দিবেন এবং এই মুহূর্ত থেকে এই যুদ্ধ হবে অক্ষয়াদিত্যের বিরুদ্ধে রায়পুর ও ভবানীপুরের সম্মিলিত বাহিনীর যুদ্ধ। যুদ্ধে অক্ষয়াদিত্যের পরাজয় ঘটবে মুহূর্তের মধ্যে, কারণ তিনি চিন্তাও করতে পারবেন না যে আপনি এই মুহূর্তে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারেন, তাকে আক্রমণ করতে পারেন। দুর্গের অন্য প্রান্তে অক্ষয়াদিত্য এখনো অপেক্ষায় আছেন আপনাদের নির্দেশনার, কিন্তু আপনারা তাকে কোনো নির্দেশনাই দেবেন না, বরং অতর্কিতে হামলা শুরু করবেন তার বাহিনীর উপর। এই আক্রমণের কথা তারা দুঃস্বপ্নেও ভাবতে পারবে না। সঙ্গে যুক্ত হবে রায়পুরের বাহিনী। এই দুই বাহিনীর সাঁড়াশি আক্রমণে তারা ঠিক কতক্ষণ টিকে থাকতে পারবে বলে আপনি মনে করেন? সিজিদার কথা শুনে কৃষ্ণেন্দু মিত্র প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠলেন, কিন্তু সঙ্গে সঙ্গে আবার নিজেকে সংযত করলেন তিনি। তার হঠাৎ মনে হলো সিজিতার এমন কথার পেছনে নিশ্চয়ই বিশেষ কোনো কারণ রয়েছে। সেই কারণটি তিনি শুনতে চান। ফলে উত্তেজিত না হয়ে শান্ত কণ্ঠে বললেন, এটি আমি কেন করব? কারণ আপনার সন্তানদের জীবিত ফিরে পাওয়ার এখন এই একটিমাত্র উপায়ই আপনার সামনে খোলা আছে। মানে মানে আপনার সন্তানদের হত্যা করা হয়নি। শুধু তাই নয়, তারা এখন অবধি অত্যন্ত যত্নের সঙ্গেই আছে, সুস্থ ও স্বাভাবিক আছে। আপনি যে মিথ্যে বলছেন না তার নিশ্চয়তা কি? এবার হাসল সৃজিতা। তারপর বলল, দুর্গপ্রাচীরের চূড়ায় তাকান, সেখানে আপনার দুই সন্তান ও স্ত্রীকে দেখা যাচ্ছে। সৃজিতার কথা শেষ করতে পারল না, তার আগে ঝট করে দুর্গপ্রাচীরের মাথায় তাকালেন কৃষ্ণেন্দু মিত্র এবং অবাক বিস্ময়ে লক্ষ্য করলেন তার দুই সন্তান ও স্ত্রী সেখানে দাঁড়িয়ে আছে। তাদের পেছনে সশস্ত্র সৈনিকেরা দণ্ডায়মান। সৃজিতা বলল, এখন সিদ্ধান্ত আপনার। আপনি যদি আমার প্রস্তাব মেনে নেন, তাহলে আপনার সন্তানদের যেমন আপনি অক্ষত পাবেন, তেমনি পাবেন ভবানীপুরের স্বাধীন সার্বভৌম স্বীকৃতিও। সঙ্গে জলেন্দ্রপুরও আপনার রাজ্যের সঙ্গে যুক্ত হবে। কৃষ্ণেন্দু মিত্র যেন হঠাৎ করে বলার মতো কোনো কথা খুঁজে পেলেন না, তার মাথা কাজ করছে না। তারপরও নিজেকে ধাতস্থ করে নিয়ে তিনি বললেন, আপনি যদি আপনার প্রতিশ্রুতি না রাখেন? আমি কথা যেহেতু দিয়েছি, সেহেতু এই কথা আমি রাখব। তাছাড়া ঈশানের মৃত্যুর জন্য আপনি দায়ী নন, বরং আপনি আপনার সবটুকু দিয়েই চেষ্টা করেছিলেন তাকে রক্ষা করতে। এর জন্য দায়ী অক্ষয়াদিত্য এবং তার মাতা চিত্রলেখা দেবী। সুতরাং আপনাকে আমি এতে অপরাধী ভাবি না। আর এখন যে পরিস্থিতিতে আমি আছি, তাতে আমার অন্য সন্তানদের জীবনও বিপন্ন। কারণ এই যুদ্ধে রায়পুরের পরাজয় সুনিশ্চিত, আর রায়পুর হেরে গেলে আমরা কেউই বাঁচব না। সুতরাং একমাত্র আপনার কারণেই এই যুদ্ধে আমরা জয়লাভ করতে পারি, আমার সন্তানও বেঁচে থাকতে পারে। তাহলে এত কিছুর পরও ঠিক কি কারণে আমি আমার প্রতিশ্রুতি ভঙ্গ করব? সৃজিতার এই কথায় চুপ করে রইলেন কৃষ্ণেন্দু মিত্র। তারপর খানিক দূরে গিয়ে সঞ্জয় শেঠের সঙ্গে আলোচনা করলেন দীর্ঘ সময়। তারপর আবার ফিরে এসে শান্ত কণ্ঠে বললেন, আপনার প্রস্তাবে আমি সম্মত, কিন্তু আপনার কাছে কেবল ওইটুকুই আমার প্রার্থনা, যেন আপনি আপনার প্রতিশ্রুতির ব্যতিক্রম না করেন। সৃজিতা হঠাৎ তার হাতখানা বাড়িয়ে দিল কৃষ্ণেন্দু মিত্রের উদ্দেশ্যে। তারপর বলল, আজ থেকে আপনি আমার ভাই, আমি আপনার বোন। আমি কথা দিচ্ছি, আমাদের এই বন্ধন আমৃত্যু অটুট থাকবে। কৃষ্ণেন্দু মিত্র সৃজিতার হাতে হাত রাখলেন। তারপর ভেজা গলায় বললেন, আমি আমার সারা জীবনেও কখনো আপনার এই ঋণ শোধ করতে পারবো না। হ্যাঁ, আমাদের এই বন্ধন চিরদিন অটুট থাকবে। কথা দিচ্ছি, আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে আজীবন আপনার পাশে থাকব। বলেই ঘুরে দাঁড়ালেন তিনি। সঞ্জয় শেঠ ততক্ষণে তার নতুন নির্দেশনা সৈনিকদের জানিয়ে দিয়েছেন। এখন অপেক্ষা করছেন সৃজিতার সংকেতের। সে দুর্গে ফিরে গিয়ে সংকেত দেহমাত্রই রায়পুর ও কৃষ্ণেন্দু মিত্রের বাহিনী একযোগে ঝাঁপিয়ে পড়বে অক্ষয়াদিত্যের হতচকিত বাহিনীর উপর। সেদিন কৃষ্ণেন্দু মিত্রের পুত্র অনিন্দকে হত্যা করতে চেয়েও পারেননি বিনয়াদিত্য, কারণ একদম শেষ মুহূর্তে সৃজিতা এসে তাকে নিরস্ত করেছিল। তাতে প্রচণ্ড ক্ষিপ্ত ও বিস্মিত হয়েছিলেন বিনয়াদিত্য, কিন্তু সৃজিতার ওই অগ্নিমূর্তির কাছে হার মেনে নিতে হয়েছিল তাকে। তবে অনিন্দর মাতা পুত্রের চিৎকার শুনেই সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন। মেঝেতে আঘাত লেগে তার কপাল থেকে রক্তক্ষরণও শুরু হয়েছিল।
কিন্তু সেই আঘাত তেমন গুরুতর ছিল না, বরং জ্ঞান ফিরে ছেলেকে জীবিত ও অক্ষত দেখতে পেয়ে যার পরনায় বিস্মিত ও আনন্দিত হয়েছিলেন তিনি। সিজি তারই বাধা দেওয়া দেখে বিনয়াদিত্য ও বিশ্বম্ভরায় তখন অবাক হলেও এখন বুঝতে পারছেন কি দুর্দান্ত এক পরিকল্পনাই না সে করেছিল। অক্ষয়াদিত্যের পক্ষে অবশ্য এসব ঘটনা জানা সম্ভব হল না। তিনি বরং দুর্গের অন্য প্রান্তে কৃষ্ণেন্দু মিত্রের নির্দেশনার জন্য অধৈর্য হয়ে অপেক্ষা করছিলেন। নির্দেশনা পাওয়া মাত্রই নিজের বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়বেন। কিন্তু সেই নির্দেশনা পেতে কেন এত বিলম্ব হচ্ছে? কেন এখনো কিছুই জানাচ্ছে না কৃষ্ণেন্দু মিত্র? তিনি কেশবনাথকে বললেন দুর্গের অন্য প্রান্তে থাকা কৃষ্ণেন্দু মিত্রের কাছ থেকে ঘটনা জেনে আসতে। কেশবনাথ যেতে উদ্যত হয়েছিল, কিন্তু কয়েক কদম মাত্র এগুতে পেরেছিল তার ঘোড়া, আর ঠিক তারপরই গা হিম হয়ে আসা দৃশ্যটা দেখল সে। উত্তর দিক থেকে পঙ্গপালের মতো ঝাঁকে ঝাঁকে সৈনিক ছুটে আসছে তাদের দিকে। সেই সৈনিকদের নেতৃত্ব দিচ্ছেন সঞ্জয় শেঠ। শুধু তাই নয়, দুর্গপ্রাচীরের কাছে থাকা রায়পুরের সৈন্যরাও একসঙ্গে ছুটে আসছে তাদের দিকে। কি আশ্চর্য! কি হচ্ছে এসব? কেশবনাথ অবশ্য আর ভাবতে পারল না। তার আগেই তীরের আঘাতে ভূপাতিত হল সে। পরিস্থিতি দেখতে ছুটে এসেছিলেন অক্ষয়াদিত্যও, কিন্তু জগতের সকল অবিশ্বাস নিয়ে বিস্ফোরিত নেত্রে তিনি আবিষ্কার করলেন কৃষ্ণেন্দু মিত্র একটি ঘোড়ার পিঠে প্রায় দাঁড়িয়ে পড়েছেন, তার হাতে উদ্যত তীর। সেই তীর তিনি ছুড়লেন অক্ষয়াদিত্যকে লক্ষ্য করে। তীরখানা যখন অক্ষয়াদিত্যের বুক এফুর ওফুর করে দিল, তখন তার চোখ মুখ জুড়ে রাজ্যের অবিশ্বাস। সেই অবিশ্বাস নিয়েই মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। কৃষ্ণেন্দু মিত্রের বিশ্বাসঘাতকতার বিষাক্ত তীর একের পর এক অমূল বিদ্ধ করতে লাগলো তাকে। তার রক্তে রঞ্জিত হয়ে উঠল রায়পুরের মাটি। ঘটনা শুনে স্তম্ভিত হয়ে গেলেন অরুণাদিত্য। শৈলগিরি তখনও কাঁপছে। সে ঘোড়ার পিঠে উল্কার বেগে ছুটে এসেছে। যে দৃশ্য সে চোখের সামনে দেখেছে তা অভাবনীয়, অবিশ্বাস্য। এমন কিছু যে ঘটতে পারে তা তার দ্রুততম কল্পনাতেও ছিল না, ছিল না কারোরই। অরুণাদিত্য বলল, সত্যি এই ঘটনা ঘটেছে? হ্যাঁ, অক্ষয়াদিত্যের বাহিনীকে একভাবে রক্তের সাগরে ডুবিয়ে দিয়েছে কৃষ্ণেন্দু মিত্র ও রায়পুরের যৌথ বাহিনী। একজন সৈন্যকেও তারা প্রাণ নিয়ে পালাতে দেয়নি। কি ভয়ঙ্কর! যেন গা শিউরে উঠল অরুণাদিত্যের। হতভম্ব ভঙ্গিতে সকলেই তাকিয়ে রইল শৈলগিরির দিকে। প্রতাপনারায়ণ বললেন, এখন তাহলে কি পরিস্থিতি? দুর্গের বাইরে বিজয় উল্লাস করছে কৃষ্ণেন্দু মিত্র ও রায়পুরের বাহিনী, আর কৃষ্ণেন্দু মিত্র তার পরিবারের সঙ্গে দেখা করতে দুর্গের অভ্যন্তরে প্রবেশ করেছেন। শুনে চুপ করে রইল অরুণাদিত্য। এই মুহূর্তে কি করণীয় তার ভাবতে পারছে না সে, কারণ যে পরিকল্পনা তারা করেছিল তার বাস্তবায়নের সুযোগ আর নেই। বরং পরবর্তীত বাস্তবতায় পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। এখন রায়পুর ও ভবানীপুরের সম্মিলিত বাহিনীর সঙ্গে কোনোভাবেই পেরে উঠবে না তারা। বরং যে কৌশলী অবলম্বন করা হোক না কেন, এই অবস্থায় রায়পুর আক্রমণ করার অর্থ শোচনীয় পরাজয়। রত্নেশ্বর ঠাকুর, প্রতাপ নারায়ণ, অশোক থেকে শুরু করে সকলেই নানান বুদ্ধি পরামর্শ দিতে লাগল, কিন্তু তার কোনোটি মনোপ্রুত হল না অরুণাদিত্যের। বরং গম্ভীর চিন্তায় ডুবে রইল সে। প্রায় মাঝরাত অবধি কারো সঙ্গে কথা বলল না। ঘুমানোর চেষ্টা করেও ঘুমাতে পারল না। ভোরের আলো ফোটার ঠিক আগে আগে বিছানা ছেড়ে উঠল সে। তারপর ডাকল প্রতাপ নারায়ণ ও রত্নেশ্বর ঠাকুরকে। বলল, জরুরি আলাপ আছে। কি আলাপ? আমার মনে হয় তখন একটা বিষয় আমি ধরতে পারিনি, ফলে বিষয়টা খুব অস্বস্তি দিচ্ছিল, কিন্তু এখন মনে হচ্ছে ঘটনা আমি বুঝতে পারছি। কি ঘটনা? জানতে চাইলেন বনপতি। বলতে কেউ অরুণ থামল, তারপর বলল, বলছি, তবে তার আগে আরো একবার সম্ভাবনাগুলো মনে মনে ঝালিয়ে নিতে চাই আমি। বলে আবারও চুপ করে রইল। ভোরের আলো ফুটেছে ততক্ষণে বাহিরে। সেই আলোয় ক্রমশ উদ্ভাসিত হতে শুরু করেছে চারপাশ। অরুণের কপালে শিরাগুলো যেন জেগে উঠেছে। বারবার ঠোঁটে চিমটি কাটছে সে। ডানে বায়ে মাথা নাড়ছে ক্ষণে ক্ষণে। বিড়বিড় করে কিসব বলছে।
আবার নিজের ভাবনা নাকচ করে দিচ্ছে নিজেই। তারপর হঠাৎই প্রায় চেঁচিয়ে উঠল অরুণ। তার হাতজোড়া মুষ্টিবদ্ধ হয়ে উঠেছে, চোয়ালবদ্ধ মুখে প্রতিজ্ঞার ছাপ। ভোরের সোনালি আলোয় সেই মুখ অপার্থিব সুন্দর লাগছে। কিন্তু তখনই মুখ ফুটে কিছু বলল না সে। আরো খানিক সময় নিল, ফলে কেউ কিছু বুঝলও না, তাকিয়ে রইল বিস্মিত বিভ্রান্ত চোখে। রায়পুর রাজদরবারে বিশেষভাবে অলঙ্কৃত এক আসনে বসে আছেন কৃষ্ণেন্দু মিত্র, তার পাশে সঞ্জয় শেঠ। তাদের চোখে মুখে সীমাহীন আনন্দ। অবশেষে তাদের সকল স্বপ্ন পূরণ হয়েছে, যে স্বপ্নের কথা তারা কিছুতেই ভাবতে সাহস পায়নি। সেই স্বপ্নই যে এভাবে পূরণ হতে পারে, এ অবিশ্বাস্য। দরবারে গণ্যমান্য সকলেই উপস্থিত, এমনকি কৃষ্ণেন্দু মিত্রের পরিবারের সদস্যরাও। তার কনিষ্ঠ পুত্র অনিন্দ বসে আছে পিতার পাশে। এতদিন বাদে আজ তাকে সত্যি সত্যি রাজপুত্রের মতো লাগছে। ভবানীপুরের সিংহাসনের ভবিষ্যৎ উত্তরাধিকার সে। বিশ্বম্বর রায় বললেন, আজ আমাদের যে বিজয়, সেই বিজয়ের পুরো কৃতিত্ব একজন মাত্র মানুষের, আর সেই মানুষটি হলেন রাজা কৃষ্ণেন্দু মিত্র। রায়পুর রাজ্য যতদিন টিকে থাকবে, ততদিন এই অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে রায়পুরের ইতিহাসে। বলেই বাদিকে তাকালেন তিনি। সেখানে একজন প্রহরী দাঁড়িয়ে, তার হাতে স্বর্ণখচিত বিশেষ এক তরবারি। এই তরবারির নাম দুর্জয় যোদ্ধা। যুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিজয়ী কোনো যোদ্ধাকে এই তরবারি উপহার দেওয়া হয়। কৃষ্ণেন্দু মিত্র অত্যন্ত বিনয়ের সঙ্গেই সেই তরবারি গ্রহণ করলেন। তারপর বললেন, আমি জানি না কিভাবে এই সম্মানের ভার আমি বহন করব, তবে তার আগে আমি আমার হাত জোর করে ক্ষমার অযোগ্য নির্মম এক অপরাধের জন্য ক্ষমা চাই। বলেই বিনয়াদিত্য ও সৃজিতার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়লেন তিনি। তারপর বললেন, আমি জানি যে ক্ষতি আপনাদের হয়েছে তা অপূরণীয়। এই যন্ত্রণার কোনো উপশম হয় না, তবে ওই ঘটনার পেছনে আমার কোনো ভূমিকা নেই। বরং আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছিলাম ঈশানকে রক্ষা করতে। আমি আমার নিজের কাছে শতভাগ সৎ ও শুদ্ধই ছিলাম, কিন্তু আমার অজান্তেই চিত্রলেখা দেবী যে এত বড় ষড়যন্ত্র করতে পারেন, তা আমার কল্পনারও অতীত ছিল। আমি জানি জগতের কোনো কিছুর বিনিময়ে ওই ক্ষতি আমি পুষিয়ে দিতে পারবো না। তারপরও আমার প্রতি যে মহানুভবতা, যে দয়া আপনারা দেখিয়েছেন, তা আমি আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখব। শুধু তাই নয়, আজ থেকে যতদিন বেঁচে থাকব, আমাকে আপনারা আপনাদের চরণতলায় স্থান দেবেন। আমি যদি আমার জীবনের বিনিময়েও আপনাদের কোনো প্রয়োজনে আসতে পারি, তবে ভাবব আমার এই মানব জনম সার্থক। বলে সৃজিতা ও বিনয়াদিত্যকে প্রায় ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন কৃষ্ণেন্দু মিত্র। সৃজিতা ততস্থ ভঙ্গিতে ছুটে এসে তাকে মেঝে থেকে তুলল। তারপর বলল, এমন করে বলবেন না, আপনি না হলে আজ এসব কিছুই হতো না। আপনার কাছে আমিও কৃতজ্ঞ। আমরাও আজ এই মুহূর্তে এখানে এভাবে বসে থাকতে পারতাম না। কৃষ্ণেন্দু মিত্র বললেন, আমি আমার চেষ্টাটুকু করেছি, কিন্তু এর সকল কৃতিত্ব আপনার। আমার সন্তানদের জীবন ভিক্ষা দেওয়ার জন্য সারা জীবন আমি আপনার অনুগত হয়ে থাকব। আপনি এখন থেকে আমার ভাই। ভাইয়ের সঙ্গে বোনের সম্পর্ক অনুগত্যের নয়, ভালোবাসার। আমি চাই এই সম্পর্ক এমনই থাকুক। আমাদের মৃত্যুর আগ অবধি এই ভালোবাসার সম্পর্ক কখনো শেষ না হোক। কৃষ্ণেন্দু মিত্র হঠাৎ সৃজিতাকে জড়িয়ে ধরলেন। তারপর কাঁদতে লাগলেন শিশুর মতো, যেন এই জীবনে এমন করে কেউ কখনো কিছু বলেনি তাকে, এমন কোনো অনুভূতির আস্বাদও দেয়নি। হাত বাড়িয়ে বিনয়াদিত্যকেও কাছে টেনে নিলেন তিনি। পুরো দরবার ঘর জুড়েই আবেগঘন এক দৃশ্যের অবতারণা হলো। সৃজিতা বলল, আমাদের এই বিজয় এবং এই সম্পর্ক আমরা বড় করে উদযাপন করতে চাই। এই ঘটনাকে ইতিহাসে স্মরণীয় করে রাখতে চাই। আজ আমাদের যুদ্ধ শেষ হয়েছে। সৈনিকেরা তাৎক্ষণিক কিছু আনন্দ ফুর্তি করেছে, কিন্তু তা তাদের জন্য যথেষ্ট ছিল না। তারা এর চেয়েও অধিক কিছুর উপযুক্ত। কাল সারাদিন বিশাল বিজয়োৎসবের আয়োজন চলবে। তারপর
রাতভর চলবে আতশবাজি, উৎসব ও পানাহার। ভবানীপুর ও রায়পুরের সৈনিকদের সম্প্রীতির এই বন্ধন এতে আরো দৃঢ় হবে। জয় রানী সিজিতার জয়, জয় রাজা কৃষ্ণেন্দু মিত্রের জয় বলে চারপাশের উল্লাসী ধ্বনিতে মুখরিত হতে লাগলো দরবার ঘরখানা। তারপর একে একে বিনয়াদিত্য বিশ্বম্বর রায়কে নিয়েও উল্লাসে মুখরিত হতে লাগলো চতুর্দিক। কৃষ্ণেন্দু মিত্রের মনে হলো এই জীবনে এত আনন্দ যে থাকতে পারে তা কখনো স্বপ্নেও ভাবেনি তিনি, এমন শান্তিও পাননি। তবে এত সব চমক, যুদ্ধ, হত্যা, বিস্ময়, জয় ও ডামাডোলের ভিড়ে পুষ্পলতার কথা বিস্মিতই হয়ে রইলেন তিনি। পরদিন ভোর থেকে শুরু হলো বিশাল প্রস্তুতি। দুর্গের সামনের বিস্তৃত প্রান্তরে সামিয়ানা টানানো হতে লাগলো। শত শত চুলোয় রান্না বসানো হলো, সঙ্গে আরো নানা আয়োজন। গতকালের যুদ্ধে সৈনিকেরা সকলে ক্লান্ত, কিন্তু তারপরও রাতভর যে ভোজ উৎসব চলবে, নাচ গান হবে, তার কথা ভেবে সেই ক্লান্তিকে একপাশে সরিয়ে রেখে তারা প্রশান্ত পরিশ্রম করতে লাগলো। সন্ধ্যার আগে আগেই শেষ হলো সকল আয়োজন, শুরু হলো উৎসব। শত শত আতশবাজিতে রঙিন হয়ে উঠল আকাশ। তারপর শুরু হলো ভোজ উৎসব। উৎসবে পান ও আহার উভয়ই রয়েছে, ফলে সৈনিকেরা ইচ্ছে মতো মদ্যপান করল। তারপর মাতাল হয়ে গান গাইতে লাগলো। তবে এই সৈনিকদের বিজয়োল্লাসে দু চারটি অপরিচিত মুখও রয়েছে। যদিও এত মানুষের ভিড়ে তাদের আলাদা করা সম্ভব নয়, এই দু চারজনকে পাঠিয়েছেন যুবরাজ অরুণাদিত্য। আজ ভোরে যে ভাবনাটি হঠাৎই তার মাথা এলোমেলো করে দিয়েছিল, তা কতটুকু সত্যি কিংবা মিথ্যে সে বিষয়ে সে নিশ্চিত হতে পারছিল না। ফলে নিজের দলের 4 জন ছদ্মবেশী সৈনিককে এই ভোজোৎসবে মিশে যেতে নির্দেশ দিয়েছিল সে, এবং রাতের অন্ধকারে নিজের বাহিনী নিয়ে এগিয়ে এসেছিল যুবরাজ দুর্গের যতটা সম্ভব কাছাকাছি। যদি তার অনুমান সত্যি হয়, কেবল তাহলেই সেই মতো ব্যবস্থা নেবে সে, আর যদি তা না হয় তাহলে আবার অন্ধকারে ফিরে যাবে যতটা সম্ভব নিরাপদ দূরত্বে। কিন্তু এখনো অবধি সৈন্যরা তেমন কোনো সংবাদ তাকে দিতে পারেনি। তাহলে কি তার অনুমান ভুল? বিষয়টি নিয়ে প্রবল দুশ্চিন্তা ও অপেক্ষায় অস্থির হয়ে রইল অরুণাদিত্য। এত দূর থেকেও সৈনিকদের হর্ষধ্বনি টের পাওয়া যাচ্ছে। সামিয়ানার ভেতরে বাইরে যেন আলোর ফোয়ারা, তাতে সৈনিকদের উন্মত্ত নৃত্যের আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু গুপ্তচর সৈনিকেরা এখনো কেন কোনো খবর নিয়ে আসছে না। ততক্ষণে ভোজ উৎসবে যোগ দিয়েছেন কৃষ্ণেন্দু মিত্র, সিজিতা, বিশ্বম্বর রায়, বিনয়াদিত্য সহ অন্যরাও। তাদের উপস্থিতিতেও সৈনিকেরা খুব একটা শান্ত হলো না, বরং তাদের হর্ষধ্বনি চলতেই লাগলো। সিজিতা মঞ্চের মতো উঁচু জায়গাটিতে দাঁড়িয়ে বলল, সবার জন্য কি যথেষ্ট আনন্দ ও পানাহারের ব্যবস্থা হয়েছে? সৈনিকেরা সমস্যারে চিৎকার করে বলল, আজ্ঞে হয়েছে। এবার তাহলে তোমরা সবাই একটু শান্ত হও। এখন এখানে একটি বিশেষ অনুষ্ঠান হবে। আমি চাই সেই অনুষ্ঠানটি সকলেই উপভোগ করুক বলে কৃষ্ণেন্দু মিত্রের দিকে তাকালো সিজিতা। তারপর বলল, আপনার জন্য আজ আরো একটি বিশেষ উপহারের ব্যবস্থা আমি করেছি রাজা। আমার জন্য আরো বিশেষ উপহার? আজ্ঞে হ্যাঁ। সিজিতাকে আপনি যে ঋণের জালে আবদ্ধ করেছেন, সেই ঋণ সে পুরোপুরি শোধ করতে চায়। এসব বলে আমায় লজ্জা দেবেন না। দাদার কাছে বোনের আবার ঋণ কিসের? আপ্লুত কণ্ঠে বললেন কৃষ্ণেন্দু মিত্র। যে ভালোবাসার পাশে আপনি আমায় আবদ্ধ করেছেন, তাই আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। সিজিতা বলল, তারপরও আমি যেহেতু ঋণ রাখতে চাই না, তাই এই উপহার আপনার গ্রহণ করতেই হবে। না হলে আমি খুব কষ্ট পাব, মন খারাপ হবে আমার। সারা জীবন এই অতৃপ্তি আমি বয়ে বেড়াবো বলে পাশে দাঁড়িয়ে থাকা সৈনিকটির দিকে তাকালো সে। সৈনিকটির হাতে একটি কাঠের বড় বাক্স। সে সেই বাক্সখানা নিয়ে এগিয়ে এলো। সিজিতা বলল, আশা করছি এই ক্ষুদ্র উপহারটি আপনি গ্রহণ করবেন। গ্রহণ করে আমায় বাধিত করবেন, ঋণ পরিশোধের সুযোগ দেবেন। কৃষ্ণেন্দু মিত্র বিগলিত ভঙ্গিতে এগিয়ে এলেন। তারপর বললেন, আপনার কাছ থেকে পাওয়া যে কোনো উপহারই আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি উপহার বলে তিনি সৈনিকটির কাছ থেকে বাক্সটি নিলেন। তারপর
তার সামনের উঁচু চৌপায়ার উপর রাখলেন সেটি। সিজিতা বলল, এবার নিজ হাতে আপনি আপনার উপহার উন্মুক্ত করুন, উপস্থিত সকলকেও দেখার সুযোগ করে দিন। কৃষ্ণেন্দু মিত্র উপহারখানা উন্মুক্ত করলেন। মাত্র এক পলকের জন্য সেটি দেখতে পারলেন তিনি। তারপর গণবিদারী চিৎকারে লুটিয়ে পড়লেন বাক্সটির উপর। তার চোখ জোড়া যেন কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে, দম বন্ধ হয়ে আসছে। মিগি রুগীর মতো থরথর করে কাঁপছেন তিনি। কয়েক মুহূর্ত মাত্র, আর তারপর পশুর মতো গর্জন করে বিদ্যুৎ বেগে কোমরের তলোয়ারটির দিকে হাত বাড়ালেন, কিন্তু বের করতে পারলেন না। তার আগেই কয়েকজন সৈনিক ছুটে এসে তাকে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলল সঞ্জয় শেঠকেও। বাক্সর ভেতর থেকে তখনও ফেলফেল করে তাকিয়েছে কৃষ্ণেন্দু মিত্রের কনিষ্ঠ পুত্র অনিন্দর কাটা মুন্ডুখানি। যেন পিতার মতো তার চোখেও অসহায় ফ্যাকাশে বিস্মিত দৃষ্টি। সিজিতা হিসহিসে গলায় বলল, আমি কখনো কারো কোনো ঋণ বাকি রাখি না রাজা কৃষ্ণেন্দু মিত্র, কড়াই গন্ডায় মিটিয়ে দেই, আপনাকেও দিলাম। কৃষ্ণেন্দু মিত্র ততক্ষণে চিৎকার করে তার সৈনিকদের নির্দেশ দিতে লাগলেন, বলতে লাগলেন, আক্রমণ করো, আক্রমণ করো, এরা বন্ধু নয়, এরা শত্রু, ভয়ঙ্কর বিশ্বাসঘাতক শত্রু এরা, এদের আক্রমণ করে মাটির সঙ্গে মিশিয়ে দাও। কিন্তু তার সৈনিকেরা কেউ যেন তা শুনছেন না। তারা তখন মদের নেশায় পার মাতাল। আর যে কজনের তখন হুঁশ রয়েছে তারাও আচমকা আবিষ্কার করল তাদের সঙ্গে কোনো অস্ত্র নেই, কারণ ভোজ উৎসবে অংশ নেওয়ার আগে তাদের সকলের অস্ত্র জমা দিয়ে আসতে হয়েছিল। ফলে এই নিরস্ত্র অবস্থায় তখন তারা কি করবে? তাদের করার অবশ্য কিছুই রইল না, কারণ রায়পুরের যে সৈনিকেরা এতক্ষণ এই উৎসবে আনন্দ করছিল তারা ততক্ষণে একযোগে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছে কৃষ্ণেন্দু মিত্রের নিরস্ত্র মাতাল সৈনিকদের উপর। উৎসবে অংশ নিলেও রায়পুরের সৈনিকেরা মদ্যপান করেনি, ফলে মাতালও হয়নি তারা, এমনকি নিরস্ত্রও নয়। ফলে তাদের পরিকল্পিত নৃশংস আক্রমণে রক্তের নদী বয়ে যেতে লাগলো চারপাশে। অসহায় হতভম্ব কৃষ্ণেন্দু মিত্র তারা বিস্ফোরিত চোখে নির্মম সেই দৃশ্য দেখতে লাগলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস শঙ্খচূড় দ্বিতীয় খণ্ড। আজ শুনলেন দ্বাদশ পর্ব। গল্প পাঠে আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।